হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিভি স্যার। আজ আমরা আলোচনা করব বিগত কিছু বছরের কেমিস্ট্রি কোয়েশ্চেন যেগুলো নিট এবং জেইই মেন্স বা ডাব্লিউবিজেইতে পড়েছিল, সেইগুলোর কিছু বাছাই করা কোয়েশ্চেন। আমরা কোয়েশ্চেনগুলোকে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব, কনসেপচুয়ালি আনসার করার চেষ্টা করব এবং সাথে সাথে কিছু কোয়েশ্চেনের যে ট্রিক্সটা আছে সেটাকেও বলার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। আজকে আমরা কিছু বিগত কয়েক বছরের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে যেগুলো পড়েছিল সেগুলো একটু দেখি। তাহলে প্রথম কোয়েশ্চেনটি আমরা দেখে নেব। দেখো, এই কোয়েশ্চেনটি এখানে বলছে, at 100 degree centigrade copper Cu has FCC unit cell structure with cell edge length of x angstrom. What is the approximate density of copper গ্রাম পার সেমি কিউবতে বের করতে হবে at this temperature, যেখানে অ্যাটমিক মাসটা দেওয়া আছে। দেখো, মানে এখানে এফসিসি ল্যাটিস ইউনিট সেল বলেছে। তাহলে এফসিসি ইউনিট সেল বললে আমরা জানি জেড কণার সংখ্যা সেটা কিন্তু 4 হবে, যেহেতু এফসিসি বলেছে। আচ্ছা, এখানে এ, তাই তো, এজ লেন্থ সেটা এক্স আংস্ট্রম, মানে এক্স ইন্টু 10⁻⁻8 সেমি। আমরা জানি আংস্ট্রমের সাথে সেমির সম্পর্ক, 1 আংস্ট্রম সমান সমান 1 ইন্টু 10⁻⁸ সেমি, তাই তো। আচ্ছা, এবার এখানে আমাদের এমটা সেটাও দেওয়া আছে। দেখো, এমটা দেওয়া আছে কত, 63.5 বা 55, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি সূত্র অনুসারে ডেনসিটি আমাদের বের করতে হবে রো ইকুয়ালস টু কি, জেড ইন্টু এম এ কিউব ইন্টু এন এ, তাই তো। তাহলে আমরা এখানে জেড এর মান 4 বসাবো, এম এর মান 63.55 বসালাম, আর দেখো এ কিউব মানে আমি এক্স কিউব লিখলাম, আর 10⁻⁸ তার কিউব করলে সূচক ভাব 10⁻24, তাই তো, ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে দেখো, এইখানে আমরা একটু সূচক করব। ক্যালকুলেশনটা দেখো, হাতে করার দরকার নেই, মাইন্ড ক্যালকুলেশন, কারণ যে অপশনগুলো আছে তাদের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ভালোই ফারাক আছে, দেখে বোঝা যাবে। দেখো আমরা কিভাবে করি জিনিসটাকে। দেখো, 4 ইন্টু 63.55 বাই এক্স কিউব ইন্টু, এইটাকে আমরা লিখতে পারি 6.022 ইন্টু, দেখো 10⁻24 আর 10⁻23 মানে 10⁻⁻1। তাহলে তাহলে দেখো, এখানে এই যে কেসটা, এখানে আমরা এখানে এই যে এটাকে প্রায় 10⁻⁻1, যেটা আমরা এটাকে উপরে 10 গুণ হিসেবে ভাবতে পারি, তার মানে এটাকে 630 ভাবতে পারি। প্রায় আমি এইভাবে বলছি, 630 ইন্টু 4 আছে, আর নিচে 6, প্রায় 6 ভাগ। তাহলে দেখো প্রায় 400-র কাছাকাছি, 400-র থেকে একটু বেশি হবে উপরে। তাহলে আর বাই এক্স কিউব, বুঝতে পারলে কি বললাম, এটার সাথে 10⁻1 মানে অ্যাকচুয়ালি এইটা এই 63.55 এর সাথে 10 হিসেবে গুণ হবে, মানে 630 আমি অ্যাপ্রক্সিমেটলি মাইন্ডে ভাবলাম, আর তাকে ভাগ করছি প্রায় 6 দিয়ে। তাহলে সেটা 100 মতো প্রায়, ইন্টু তার সাথে 4 আছে, তার মানে 400 প্রায়, মানে 400 থেকে একটু বেশি, কারণ ওটা প্রায় 6 না, আর এটা প্রায় 630-এর একটু বেশি, তাই তো। তাহলে সেটা দেখো, এখানে ওই 400-র উপরে কোন অপশনটা আছে, তাই তো। তার মানে দেখো এখানে আছে 422 বাই এক্স কিউব, এটাই কিন্তু আনসার। মাইন্ডে কিন্তু ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে আর কি, মানে গুণ ভাগ ওইভাবে ভাবার দরকার নেই, অ্যাকচুয়ালি পেজ ভরানোর দরকার নেই, রাফ পেজগুলো ভরানোর দরকার নেই আর কি, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে অপশন ডি এখানে রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আমরা পরের কোয়েশ্চেনটি দেখে নেব। দ্য কমপ্লেক্স দ্যাট হ্যাজ হাইয়েস্ট ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ডেল্টা, যেটাকে বলা হয় সিএফএসই। তাহলে এই যে সিএফএসই,
ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। আমি একটু বলি, ক্রিস্টাল ফিল্ড থিওরি তোমরা যারা পড়েছো, এখানে অপশান কোনটা উত্তর হবে সেটা আমি দেখলেই বলে দেওয়া যাবে আর কি। সেটাও আমি বলে দিচ্ছি কি করে বুঝবে। তার আগে তোমাদের যেটা জানতে হবে সিএফইসি জিনিসটা কি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ধরো যদি কোনো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে, মানে তোমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছো যারা দূরে অবস্থান করে অ্যাকচুয়ালি, তাহলে স্পেকট্রোকেমিক্যাল সিরিজে অনুযায়ী আমরা স্ট্রংনেসটা বলি, মানে যারা পাই অ্যাসিডিক লিগ্যান্ড টাইপের হয় তারা কিন্তু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়। এবং সেই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে তারা কি করে, তারা কোনো একটা পার্টিকুলার মেটাল আয়ন, সেই মেটাল আয়নের ক্ষেত্রে লো স্পিন কমপ্লেক্স দেয়, তাই তো, তার মানে স্পিন পেয়ারিং হয়, ফলে সিএফএসিটা বেশি হয়, নেগেটিভ ভ্যালুটা মেনলি, স্টেবিলাইজেশনটাও বেশি হয়। তাহলে সিএফএসিটা কিন্তু আমরা এইভাবে কোরিলেট করাতে পারি, বেশি হবে কখন, যখন স্ট্রংনেস অফ লিগ্যান্ডের স্ট্রংনেস যত বাড়বে, তাহলে যত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে তত কিন্তু সিএফএসিটা বাড়বে। এইভাবে আমরা ভেবে নিতে পারি আর কি, ছোট্ট করে। তা দেখো এখানে প্রথম ক্ষেত্রে ক্লোরিন লিগ্যান্ড, আমরা জানি ক্লোরিন উইক ফিল্ড লিগ্যান্ড, তারপরে অ্যামোনিয়া মডারেটলি স্ট্রং আর ক্লোরিন উইক ফিল্ড লিগ্যান্ড, তারপরে অ্যামোনিয়া জল উইক, অ্যামোনিয়া মডারেটলি স্ট্রং, আর লাস্টে আসে পাই অ্যাসিডিক লিগ্যান্ড সিএন। তাহলে সিএন মাইনাস এটা কিন্তু পাই অ্যাসিডিক লিগ্যান্ড এবং এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এখানে লো স্পিন অক্টাহেড্রাল ফিল্ড, এটা এই অক্টাহেড্রাল ফিল্ডে কিন্তু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকার জন্য এখানে কিন্তু লো স্পিন কমপ্লেক্স হবে এবং সিএফএসিটা কিন্তু বেশি হবে, তাই তো। তাহলে সিএফএসি কোথায় বেশি হবে, এই কম্পাউন্ডে, অপশন ডি কিন্তু আনসার। তাহলে বোঝা গেল কি করে আমরা আনসারটা করলাম। এখানে দেখো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকেও ভাবতে পারো জিনিসটা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটি আমরা দেখে নেব। দ্য কারেক্ট option for free expansion of an ideal gas under adiabatic condition। প্রথম কথা, adiabatic হলে কি হয়, adiabatic প্রসেস হলে আমরা জানি Q equals to 0 হয়। আচ্ছা, ফ্রি এক্সপানশন মানে কি, মুক্ত সম্প্রসারণ, সেখানে শূন্য চাপের বিরুদ্ধে গ্যাসের প্রসারণ, তাই তো। তাহলে পি এক্সটার্নালটা 0 হয়ে যায়, তার মানে ওয়ার্কটাও 0 হয়ে যায়, তাই তো। এইবার ফ্রি এক্সপানশনটা যখন হয় সেটা কিন্তু আইসোথার্মালি হয়, আমরা দেখাই যে ফ্রি এক্সপানশন যখন হয় তখন আইসোথার্মালি হয়। তাহলে আইসোথার্মালি হলে কি, উষ্ণতার ডেল্টা ইউ জিরো, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু ডেল্টা ইউ জিরো, তার মানে কি ডেল্টা টি অবশ্যই 0, তাই তো। তাহলে দেখো এখানে কোন অপশনটা, কিউ 0 হবে, ডাব্লিউ 0 হবে, ডেল্টা টিও 0 হবে, মানে আইসোথার্মাল প্রসেস। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। বোঝা গেল। তাহলে প্রথম কথা, ফ্রি এক্সপানশন, মুক্ত সম্প্রসারণ কিন্তু এখানে মনে রাখবে, আমার যেটুকু নলেজ এখানে সেই অনুযায়ী বললাম। এখানে মুক্ত সম্প্রসারণের ক্ষেত্রে ওয়ার্কটা 0 হয় এবং মুক্ত সম্প্রসারণটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেটা আইসোথার্মালি হয়। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আইসোথার্মালি কোনো প্রসেস হলে ডেল্টা টি 0, তার মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জও 0। ইন্টারনাল এনার্জি দিয়ে এখানে অপশন দিইনি, তাহলে ডেল্টা টি 0 এটা দিয়ে আছে অপশন, তাহলে আমরা ডেল্টা টি 0 মানে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মালি হচ্ছে মানে ফ্রি এক্সপানশনটা ডেল্টা টি 0 হয়, আর অ্যাডিয়াবেটিক প্রসেস বলে কিউ অলরেডি 0, তাহলে আমরা এখানে কিউ ইকুয়ালস টু 0, ডেল্টা টি ইকুয়ালস টু 0, কিউ ডাব্লিউ ইকুয়ালস টু 0, এই অপশনটা ঠিক মারলাম আর কি। তারপরে একটা কোয়েশ্চেনটি দেখো, বলছে রিয়াকশন বিটুইন বেনজালডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনন ইন প্রেজেন্স অফ ডাইলুট NaOH। প্রথম কথা দেখো অপশনগুলো দিয়েছে অ্যালডল কনডেনসেশন, ক্যান্নিজারো, ক্রস অ্যালডল, ক্রস ক্যান্নিজারো। তাহলে দেখো অ্যালডল আর ক্যান্নিজারো আছে, ক্রস কি নর্মাল সেটা পরে ভাববো, তার আগে আমরা ভাববো অ্যালডল আর ক্যান্নিজারোর মধ্যে আমরা কাকে চুজ করব। দেখো মেনলি ক্যান্নিজারোর ক্ষেত্রে আমরা 50% মানে একটু গাঢ় কিন্তু NaOH ইউজ করি, 50% NaOH মানে, আর লঘু মানে ডাইলুট আমরা ইউজ করি কিন্তু অ্যালডল কনডেনসেশনে। তাহলে আমার প্রথম মাথায় গেঁথে গেল এটা অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া। কেন
এইবার অনেকে ভাবতে পারে বেনজালডিহাইড ভাবতে পারে বেনজালডিহাইড দেখে ভাবতে পারে ক্যান্নিজারো, কিন্তু সাথেও দেখো অ্যাসিটোফেনন আছে, তাই তো? তাহলে এই যে বেনজালডিহাইড এখানে এটা ক্রস, এই জন্য এটা ক্রস মিশ্র, কারণ এই বেনজালডিহাইডের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু নেই, সেই জন্য অনেকে ক্যান্নিজারো ভাবতে পারত। কিন্তু এই যে অ্যাসিটোফেনন অণুতে কিন্তু আমি ভেঙে আঁকলাম একটু CH3টাকে CH2H বন্ড দিয়ে আঁকলাম প্রোডাক্টটা দেখানোর জন্য। যখনই আমরা ডাইলিউট NOH দিচ্ছি তখন অ্যালডল কনডেনসেশন হবে। এই যে যেখানে আলফা হাইড্রোজেন পরমাণুটা আছে, এই আলফা হাইড্রোজেন পরমাণুটা মানে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে বেস দ্বারা, হয়ে এটা এই পার্টটা কার্বন তৈরি করবে, মানে অ্যাসিটোফেনন পার্টটা কার্বন তৈরি করবে, সেইটাই এখন কিন্তু বেনজালডিহাইড অ্যাটাক করবে, যেটা হয় অ্যাকচুয়ালি অ্যালডল কনডেনসেশনে। মানে আমরা এইভাবে শর্টকাটে মনে রাখতে পারি, এই পার্টটা হাইড্রোজেনটা এই অক্সিজেনে জুড়বে, আর এই CH2 পার্টটা এই কার্বনে জুড়বে, হয়ে গিয়ে যেটা উৎপন্ন হবে আর কি CH2 C ডবল বন্ধন ক্লেইজেন-স্মিথ টাইপের রিয়াকশন, ক্লেইজেন-স্মিথ, বা আমরা এটাকে মিশ্র ক্যান্নিজারো বলি। মিশ্র ক্যান্নিজারো, মিশ্র অ্যালডল কনডেনসেশন। ক্লেইজেন-স্মিথটাও কিন্তু এক প্রকারের মিশ্র অ্যালডল কনডেনসেশন। তাহলে এটা কিন্তু অ্যালডল ক্রস অ্যালডল কনডেনসেশন, ক্রস অ্যালডল কনডেনসেশন, তাই তো? তাহলে ক্রস অ্যালডল কনডেনসেশন বলছি কেন? কারণ একজনের আলফা হাইড্রোজেন পরমাণু আছে আর একজনের আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে যার আছে সেই কার্বন আয়ন তৈরি করলো, করে ওর ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে অ্যাটাক করলো, করে অ্যালডল তৈরি করলো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা রিয়েজেন্ট দেখে ডাইলিউট NOH দেখেই বুঝে গেলাম যে এটা অ্যালডল, ক্যান্নিজারো না। অনেকে ভাবতে পারতো বেনজালডিহাইড দেখে এটা ক্যান্নিজারো, কিন্তু একজনের দেখো আলফা হাইড্রোজেন পরমাণু আছে অ্যাসিটোফেননের, আর একজনের আলফা হাইড্রোজেন পরমাণু নেই, সেই জন্য কিন্তু আমরা কনসেপচুয়ালি এটা অ্যালডল বললাম। এবং অ্যালডলটা কেন ক্রস বললাম, নর্মাল অ্যালডল না, কারণ দেখো দুজনের মানে নর্মাল অ্যালডলে কি হয়, একটাই থাকে এক প্রকার অণু যেখানে তার আলফা হাইড্রোজেন পরমাণু থাকে, কিন্তু এখানে মিশ্র, একজনের আলফা হাইড্রোজেন পরমাণু আছে আর একজনের নেই, সেই জন্য এটা ক্রস, তাহলে ক্রস অ্যালডল কনডেনসেশন, এটা বোঝা গেল? আচ্ছা, তারপরের কোশ্চেনটি দেখে নেব। elimination reaction of 2-bromopentane to form pent2-ene, মানে আমরা আগে একটু যদি এইটাকে ভেবে নিই, পেন্টেন 2-bromopentane মানে 5 কার্বন, এইটা এখান থেকে তৈরি হচ্ছে, কি বলছে, 2-bromopentane থেকে pent2-ene CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH2, এইটা তৈরি হচ্ছে, তাই তো? তার মানে দেখো মেনলি এইখানে এর হাইড্রোজেন আর এর যে ব্রোমিন, সরি পেন্ট-1 এঁকে ফেলেছি, সরি এক্সট্রিমলি সরি, পেন্ট-2 বলেছি আমি, পেন্ট-1 এঁকে ফেলেছি, সরি। CH3 CH3, তাই তো, 1 2 3 4 5, তাহলে পেন্ট-2, ঠিক আছে? তাহলে পেন্ট-2 আমরা এখানে দেখলাম যেটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, মেনলি এই যে CH3 CHBr, আর এইখানে যে CH2 CH3, এখান থেকে যদি HBr বেরিয়ে যায়, কোনটা, এই হাইড্রোজেন আর এই ব্রোমিন, তাই তো? HBr মানে ডিহাইড্রোবোমিনেশন, মানে ডিহাইড্রোহ্যালোজিনেশন এক প্রকারের, মানে এলিমিনেশন রিয়াকশন, তাহলে আলফা বিটা পজিশন, তাই তো? এবং দেখো মোর সাবস্টিটিউটেড কিন্তু অ্যালকিন তৈরি হয়েছে এখানে,
এই যে পেন্ট ওয়ানিনও হতে পারতো, কিন্তু সেটা লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, সেটজেপে সূত্র মানবে না, এখানে সেটজেপে সূত্র মেনে চলবে। তাহলে এখানে দেখো কোন অপশানগুলো হচ্ছে, মানে প্রথম কথা আলফা বিটা এলিমিনেশন, মানে বিটা এলিমিনেশন, এটা এটা ঠিক। আচ্ছা, সেটজেপের রুল অনুসারে হচ্ছে এবং এটা ডিহাইড্রোহ্যালোজিনেশন রিয়াকশন। তাহলে এ বি সি তিনটেই ঠিক, তার মানে অপশান এ বি সি তিনটেই ঠিক। ডিহাইড্রেশন মানে জল বেরিয়ে যাওয়া, সেটা কিন্তু না। তাহলে বুঝতে পারলে, তাহলে আলফা বিটা পজিশন থেকে, অর্থাৎ বিটা হাইড্রোজেনটা এখানে বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপের সাথে এইচবিআর হয়ে, তাহলে ডিহাইড্রোবোমিনেশন এটা এক প্রকারের। এটা এখানে আমরা মোর সাবস্টিটিউটেড অ্যালকিনটা পেয়েছি, এখানে পেন্ট ওয়ানিন হতে পারতো, কিন্তু সেটা লেস সাবস্টিটিউটেড। তাহলে মোর সাবস্টিটিউটেড যেহেতু উৎপন্ন হয়েছে, তাহলে এটা সেটজেপের রুলটাকে মেনে চলছে, তাহলে সেটজেপ প্রোডাক্ট। আচ্ছা, এরপরের কোয়েশ্চেন হচ্ছে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দ্যান সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন বিকজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন আমরা যদি দেখাই, এটা সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি CH3 CH2 CH3, তাই না? এটা সেকেন্ডারি বিউটাইল, দেখো 4টে কার্বন, সেই জন্য বিউটাইল, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন কথা হলো, এখানে আলফা হাইড্রোজেন দেখো এই 3টে আর এই 2টো, তাহলে আলফা হাইড্রোজেন কটা এসে এখানে 5 আলফা হাইড্রোজেন, তাহলে 5টা আলফা হাইড্রোজেন আছে, আর এখানে 3 × 9টা 9 আলফা হাইড্রোজেন, তাহলে 9টা আলফা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আলফা হাইড্রোজেন আছে 9টা টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নে, আর সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়নে কিন্তু 5টা আলফা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আলফা হাইড্রোজেন যত বেশি হবে, তাহলে এখানে 9টা হাইপার কনজুগেটিং স্ট্রাকচার হবে, 9 হাইপার কনজুগেশন, আর এখানে 5 হাইপার কনজুগেশন। যত বেশি হাইপার কনজুগেশন হবে তত স্টেবিলিটি বেশি হবে, তাই তো? তাহলে কার স্টেবিলিটি বেশি এর, তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয়, এটা আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে। তাহলে এইটা কোন ফ্যাক্টর দিয়ে আমরা বলতে পারি? এখানে দেখো যে অপশনগুলো আছে, প্রথম অপশন বলছে মাইনাস আই এফেক্ট, তাহলে সত্যি না, CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট থাকে না, ওর মাইনাস আর এফেক্টও থাকে না, হাইপার কনজুগেশনটা এখানে সত্যি হতে পারতো প্লাস আই এফেক্ট অথবা হাইপার কনজুগেশন, কিন্তু যেহেতু এখানে হাইপার কনজুগেশন অপশনে আছে, তাহলে আমরা হাইপার কনজুগেশন দিয়েই বলবো জিনিসটা। বোঝা গেল? তাহলে 4 নম্বর অপশন হাইপার কনজুগেশন এর জন্যই কিন্তু টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হচ্ছে দেন সেকেন্ডারি বিউটাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন ন্যাচারাল পলিমার? ন্যাচারাল পলিমার বলেছে, মানে ন্যাচারাল রাবার। দেখো এখানে সিস পলিআইসোপ্রিন, মানে পলিআইসোপ্রিন, এই যে আইসোপ্রিনের পলিমার সেটা হচ্ছে পলিআইসোপ্রিন। ঠিক আছে, তার আবার সিস ফর্ম, দুটো ফর্ম হয়, একটা সিস ফর্ম একটা ট্রান্সফর্ম, তাই তো? সিস ফর্ম যেটা, এর যে সিস ফর্ম পলি আইসোপ্রিন, সেটাকে আমরা বলি ন্যাচারাল রাবার। সেই ন্যাচারাল রাবারটাই কিন্তু এখানে ন্যাচারাল পলিমার, প্রাকৃতিক পলিমার। তাহলে এইখানে দেখো সেই পলিআইসোপ্রিন কোনটা? সিস পলিআইসো, প্রথম অপশন ফার্স্ট অপশন, এখানে সিস 1,4 পলিআইসোপ্রিন যেটা, সেটাই কিন্তু ন্যাচারাল রাবার, সেটাই কিন্তু ন্যাচারাল পলিমার। তারপরের কোয়েশ্চেনটি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ নট দ্য অ্যারোমেটিক নয়, মানে ফোরেন, মানে মেন কথা দেখতে হবে কোনটাই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনস নেই এবং প্লানার না, তাই তো? অথবা মানে এইটা দেখলেই হবে, কারণ অনেক সময় প্লানার হলেও 4n সংখ্যক পাই ইলেকট্রন থাকলে সেটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যায়, আর নন প্লানার হয়ে গেলেই তখন সেটা নন অ্যারোমেটিক হয়ে যায়। তা যাই হোক, প্রথম যে কম্পাউন্ডটা দেখো এখানে যেটা দেওয়া হয়েছে, এখানে এটা কিন্তু উত্তর না, আমি গোল করে ফেললাম ঠিকই,
এটা কিন্তু উত্তর নয়, আমি ফ্লোতে করে ফেললাম আর কি, গোল করে ফেলেছি। মানে মেনলি আমি যেটা বলতে চাইছি যে প্রথম কম্পাউন্ডে দেখো এখানে 4টে পাই ইলেকট্রন আছে, 4 পাই ইলেকট্রন আছে, এবং এটা প্লানার, এখানে রেজোনেন্স হবে, তাহলে এখানে 4 + 2 মানে 6 পাই ইলেকট্রন, এটা কনজুগেট করবে, চলে এই যে এখানে এক জোড়া ইলেকট্রন আছে মাইনাস, মানে তাহলে 6 পাই ইলেকট্রন এখানে, তার মানে এখানে 4n+2 ফর্মুলায় দেখানো যাচ্ছে, তাই তো? এটা প্লানার এবং 6 পাই ইলেকট্রন মানে 4n+2 পাই ইলেকট্রন বসানো যায় এখানে, তাই 6 পাই ইলেকট্রনস, এখানেও তাই, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে মানে 6 পাই ইলেকট্রনস, তাই তো? তাহলে এখানে দেখো এ বি সি, দেখো কাকতলীয়ভাবে ওটাই আনসার আসলো। আমি কিন্তু ভুল করে প্রথমে গোল করে ফেলেছিলাম, মানে সবকিছু সলভ না করে, কিন্তু দেখো এখানে 4 পাই ইলেকট্রন, তাহলে 4 পাই ইলেকট্রন মানে কি 4n পাই ইলেকট্রনস, এবং প্লানার সেটা হলে কি হয়, অ্যান্টি অ্যারোমেটিক হয়, অ্যান্টি অ্যারোমেটিক, সেটা হলে কি হয় অ্যান্টি অ্যারোমেটিক, যেখানে n এর মানটা 1, তাই তো? তাহলে এই প্রথমটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে এটা অ্যারোমেটিক নয়, তাহলে অপশন এ আনসার। তারপরে কোয়েশ্চেন দেখো, বলছে দ্য টেস্ট পারফর্ম অন কম্পাউন্ড এক্স, মানে একটা কম্পাউন্ড এক্স এর উপরে এই টেস্টগুলো করা হয়েছে, এখানে যে অবজারভেশনগুলো পেয়েছে, ইনফারেন্সেস যেগুলো, মানে যেটা আউটকামটা হয়েছে সেইটা বলেছে এখানে, সেটা দেখো ডিএনপি টেস্ট করেছে, মানে 2,4 ডিএনপি টেস্ট করে বলছে কালার্ড প্রেসিপিটেট পড়েছে, তাই তো? তার মানে ডিএনপি টেস্টে কারা সারা দেয়, কার্বনিল, মানে তার মানে এই যে কম্পাউন্ডটা এক্স, তার মধ্যে এই সিও ফাংশনাল গ্রুপটা আছে, এই গ্রুপটা আছে। আচ্ছা, দ্বিতীয় অপশন আয়োডোফর্ম, আয়োডোফর্ম মানে সেখানে কি আছে, কিটোমিথাইল গ্রুপটা থাকবে, এইটা থাকবে। আচ্ছা, অ্যাজোডাই টেস্টে বলেছে নো ডাই ফরমেশন, মানে অ্যাজোডাই টেস্টে কোনো লাল কালারের ডাই ফরমেশন হয় না, তার মানে NH2 গ্রুপ নেই। তাহলে অপশানগুলো যে ইনফারেন্স আছে সেখান থেকে কিন্তু আমরা টেস্টের করেসপন্ডিং ইনফারেন্স, সেইখান থেকে আমরা কিন্তু কিছু জিনিস ইন্টারপ্রিট করতে পারি, সেইটা হচ্ছে এখানে কার্বনিল গ্রুপ থাকবে, ডিএনপি টেস্টে যেহেতু পজিটিভলি সাড়া দিয়েছে, কার্বনিল গ্রুপ থাকবে, তারপরে আয়োডোফর্ম টেস্টে সাড়া দিয়েছে, তার মানে কিটোমিথাইল গ্রুপ থাকবে কম্পাউন্ডে, কিন্তু কম্পাউন্ডে NH2 গ্রুপ থাকা যাবে না, কারণ NH2 গ্রুপ থাকলে অ্যাজোডাই টেস্টে সাড়া দিত, তাই তো? তাহলে অ্যাজোডাই টেস্টে সাড়া দিচ্ছে না, দেখো কোনো ডাই ফরমেশন হচ্ছে না, তার মানে কি এখানে কিন্তু NH2 গ্রুপ নেই, তাহলে দেখো যেখানে NH2 গ্রুপ আছে সেই দুটো হবে না, তাহলে সি আর ডি প্রথমে বাদ গেল, সি আর ডি প্রথমে বাদ গেল, তারপরে দেখো আমরা যদি এভাবে ভাবি যে এ আর বি এর মধ্যে কোনটা হবে, তাহলে প্রথমটাই দেখো এখানে কিটোমিথাইল গ্রুপ নেই, কিন্তু কার্বনিল আছে, ডিএনপি টেস্টে সাড়া দেবে, কিন্তু প্রথম কম্পাউন্ডটা কিন্তু আয়োডোফর্ম টেস্টেও সাড়া দেবে না, অ্যাজোডাই টেস্টেও তো দেবেই না, তাহলে আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে না, কারণ এখানে কিন্তু কিটোমিথাইল গ্রুপ নেই। কিন্তু অপশন বি মানে এই কম্পাউন্ডটা যদি দেখো, এই কম্পাউন্ডে কিন্তু NH2 গ্রুপ নেই, প্রথম কথা, কিটোমিথাইল গ্রুপ আছে, আবার সিও গ্রুপও আছে, তাহলে এখানে কিন্তু ওই যে অবজারভেশন সেটা কিন্তু সত্যি হচ্ছে, তাহলে অপশন বিটাই কিন্তু এক্স হবে, অপশন বিটাই কিন্তু এক্স হবে, বোঝা গেল? আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা বলছে দেখো পিকে ভ্যালু, আগে বলে দিই অ্যাসিডিটি যত বাড়বে পিকে তত কমবে, ঠিক আছে? কারণ পিকে মানে -log10 তাহলে অ্যাসিডিটিটা যত যত বেশি তত অ্যাসিডিটি বেশি, তাহলে যত বেশি তত পিকে তো কম, সেই জন্য ব্যস্ত সম্পর্ক, তাহলে আমরা বলতে পারি পিকে সাথে কিন্তু অ্যাসিডিটিটা ব্যস্ত সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? এইবার দেখো এখানে আমরা অ্যাসিডিটির অর্ডার যদি বের করতে পারি, কি ফ্যাক্টর প্লে করছে, তাহলে প্রথমটাই দেখো ফেনল, ফেনল আমলিক আমরা জানি, এবার ফেনলে যখনই আমরা NO2 গ্রুপ দেব, NO2 গ্রুপের কি আছে, NO2 গ্রুপের -R এফেক্ট আছে, আবার -IO আছে, তার জন্য কি অ্যাসিডিটি বাড়িয়ে দেবে, তাহলে নাইট্রো ইন্ট্রোডিউস করলে অ্যাসিডিটি বেড়ে যাবে। এবার একটা আছে প্যারা, একটা আছে মেটা, তাহলে প্যারাতে বেশি বাড়বে কারণ কনজুগেশনটা বেশি হবে, -R এফেক্টটা ক্রিয়া করবে ওখানে, মেটাতে শুধুমাত্র -I,
কিন্তু প্যারাতে মাইনাস আইও আছে, মাইনাস আরও আছে, সেই জন্য কিন্তু প্যারাতে অ্যাসিডিটি বেশি হবে। আচ্ছা, এইবার দেখো এই যে কম্পাউন্ডে যেটা দিয়েছে আর একটা কম্পাউন্ড, সেখানে দেখো ওএমই, মানে ওর আবার কি আছে, প্লাস আর এফেক্ট আছে ওএমই গ্রুপের। ওএমই গ্রুপের কি আছে, প্লাস আর এফেক্ট, ফলে অ্যাসিডিটি কমিয়ে দেবে, তাহলে ফেনলের থেকেও কমে যাবে। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হবে, অ্যাসিডিটি অর্ডার সব থেকে বেশি মানে এর মানে সেটা হচ্ছে বি, মানে প্যারা নাইট্রোফেনল, তাহলে বি এর সব থেকে অ্যাসিডিটি বেশি। তারপরে মেটানাইট্রোটা সি, তারপরে অ্যাসিডিটি ফেনল মানে এ, তারপরে অ্যাসিডিটি হচ্ছে ওএমই সাবস্টিটিউটেড প্যারা পজিশনে, সেটা ডি। তাহলে এইবার অ্যাসিডিটির সাথে পিকে কি, এখানে পিকে বলেছে দ্য ইনক্রিজিং অর্ডার অফ পিকে ভ্যালুস। তাহলে পিকে ভ্যালুটা দেখো, পিকে ভ্যালুটা কি হবে, এর উল্টোটা, মানে বি এর থেকে সি এর বেশি, সি এর থেকে এর বেশি, এর বেশি, এর থেকে আবার ডি এর বেশি, উল্টো অর্ডার। বুঝতে পারলে? তাহলে এখানে কোন অপশনটা দেখো, এসি এডি, এসি এডি, অপশন বি। বুঝা গেল? এইভাবে কনসেপচুয়ালি করতে হবে এগুলো। আচ্ছা, দ্য নাম্বার অফ, তারপরের কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ 2 center 2 electron and 3 center 2 electron bonds in B2H6 ডাইবোরেন। আচ্ছা, ডাইবোরেনের স্ট্রাকচারটা যদি আমরা এঁকে ফেলি, দেখো এই যে টার্মিনাল যে বিএইচ বন্ধনগুলো আছে, এগুলো কিন্তু 2 center 2 electron বন্ড, কিন্তু ব্রিজ বন্ড থাকে এই যে দুটো, এইগুলো হচ্ছে ব্যানানা বন্ড। এই যে ব্রিজ বন্ডগুলো, হাইড্রোজেন ব্রিজ বন্ড এখানে, এগুলো হচ্ছে 3 সেন্টার, দেখো ব্রোন, হাইড্রোজেন, বোরন, 3টে সেন্টার, 2টো ইলেকট্রন দিয়ে এই বন্ডটা তৈরি হয়, তাই এটা ব্যানানা বন্ড বা ব্রিজ বন্ড বলে। 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, তাহলে এটা আছে 2টি আর ওইটা 4টে, তাহলে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আছে 4টি আর 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আছে 2টি, তাহলে অপশন ডি। বোঝা গেল? আচ্ছা, এলিমেন্টারি কেমিক্যাল রিয়াকশন, দেখো একটা এ রিয়াকশন দিয়েছে, আমি একটু করে দিই এটা রিয়াকশনটা, ফর অ্যান এলিমেন্টারি কেমিক্যাল রিয়াকশন, যেখানে এ টু এটা থেকে এটা হয়েছে এক্সপ্রেশন ফর ডিএ বাই ডিটি। আচ্ছা, এই রিয়াকশনের ক্ষেত্রে রেটটা কি হবে, আমি যদি বলি মাইনাস ডি এ টু বাই ডিটি, এ টুটা ডিসইন্টিগ্রেট করছে আর এটা ফরওয়ার্ড দিকে ফরমেশন হচ্ছে, তাহলে হাফ ডিএ বাই ডিটি, এটা রেট, তাই তো? এটা প্লাস হবে যেহেতু প্রোডাক্টের এটা যেহেতু ফরমেশন হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশন। যেমন এবার যেহেতু এটা রিভার্সিবল রিয়াকশন, এটা কি রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন, তাহলে ফরওয়ার্ড দিকে, ফরওয়ার্ড আমরা যদি ফরওয়ার্ড দিকটা করি, ফরওয়ার্ড ডাইরেকশনে রেট হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড ডাইরেকশনের রেট কি হচ্ছে, কে ইন্টু, যেহেতু কেটা এখানে কে ওয়ান, কে ইন্টু এ টু, তাই তো, কনসেন্ট্রেশন অফ এ টু, তো কারণ রিয়াক্ট্যান্টের ভরক্রিয়া সূত্র কাজে লাগালাম, তার ঘাতে কিছু যাবে না কারণ এক অনুই আছে। আচ্ছা, আর ব্যাকওয়ার্ডে কি হচ্ছে, মানে রিভার্স ডাইরেকশনে ব্যাকওয়ার্ডে তখন রিয়াক্ট্যান্ট হচ্ছে এ, তাহলে দুটো এ আসে, তাহলে তখন আবার রেট কনস্ট্যান্টটা কি, কে মাইনাস ওয়ান, মানে কে মাইনাস ওয়ানটাকে রিভার্স দিয়ে বোঝানো হচ্ছে, কে, হ্যাঁ, কে ওয়ান মানে ফরওয়ার্ডে আর কে মাইনাস ওয়ানটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট আর কি, সেখানে রিয়াক্ট্যান্টটা হচ্ছে এ, তাহলে এর কিন্তু দুই অণু আছে, তাহলে তার ঘাতে স্কোয়ার হবে। এইবার দেখো, যেহেতু আমি যদি এর ফরমেশনের রেসপেক্টে ভাবি, ডিএ বাই ডিটি, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু কি হবে, ফরমেশন হওয়ার রেটটা কি, কে ওয়ান এ টু, আবার সেটা তো ডিসইন্ডিকেট করে, সেটা আবার তো
A2 তে পরিণত হচ্ছে, তাহলে সেটা আবার ডিসিগ্রেট করছে ব্যাকওয়ার্ড রিয়াকশনে, তাহলে সেটার রেট কত, সেটা মাইনাস হবে, তাহলে মাইনাস কে ইনভার্স এ তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে dA/dt 2, তাই তো 2 হয়ে যাবে একটা 2 k on A2 concentration of A2 minus 2 k minus on, মানে k minus onটা একটা রেট কনস্ট্যান্ট, ওইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে A2 A তার স্কোয়ার কনসেন্ট্রেশন অফ A তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো কোথায় আসে এই জিনিসটা, অপশন এ না, অপশন বি না, অপশন সি, অপশন সি। ঠিক আছে, আচ্ছা তারপরের কোয়েশ্চেনটি বলছে, দেখো বলছে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটমটা বলে দেওয়া আছে -13.6 eV, দ্য এনার্জি অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট। এটা কিন্তু মাথায় রাখবে, এটা যদি জিএস হয় সেখানে n ইকুয়ালস টু 1, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট সেখানে n ইকুয়ালস টু 2, আর সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে n ইকুয়ালস টু 3। ঠিক আছে, n এর মান। তাহলে আমরা জানি সূত্র অনুসারে এখানে the energy of second excited state of helium plus ion in eV, তাহলে En equals to আমরা জানি E1 into Z square by N square, তাই তো? তাহলে E1 টা এখানে বলে দেওয়া আছে, তাহলে 3 আমাদের বের করতে হবে হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে -13.6 ইন্টু জেড স্কোয়ার, মানে হিলিয়ামের ক্ষেত্রে জেড মানে 2, তাহলে 2 এর স্কোয়ার, আর এখানে 3 মানে 3 এর স্কোয়ার মানে 9, তাহলে আলটিমেটলি কি হবে, এত ইভি মানে -13.6 ইন্টু 4/9, মানে 54, প্রায় 54 কে 9 দিয়ে ভাগ, তাই তো 6 নং 54, তাহলে 6 এর কাছাকাছি কোনো আনসার আছে কিনা দেখো, হ্যাঁ তাই তো 6 এর কাছাকাছি কোনো আনসার দেখো আছে, তার মানে এই অপশন ডি আনসার, মানে 6 6.04 ইভি। বুঝতে পারলে একদম? আচ্ছা তারপরের কোয়েশ্চেন, দ্য মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোইং রিয়াকশন। এখানে সালফোনিল গ্রুপ আছে, সালফোনিল গ্রুপটা এমন একটা গ্রুপ যেটা সহজে ঢোকানো যায়, আবার বের করাও যায়, প্রোটেকশন ডিপ্রোটেকশন টেকনিকে ইউজ করা হয়। তাহলে ব্রোমিন দিয়ে যখন ট্রিট করে তাপ দেওয়া হবে এক্সেস ব্রোমিন দিয়ে, তখন ওটা সালফার ট্রাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাবে, এবং ওই ব্রোমিন যেহেতু ফেনল, সেই ফেনলের অর্থ এবং প্যারা পজিশনগুলো মেনলি সক্রিয়, সেই জন্য কিন্তু প্রবাবেল অর্থ এবং প্যারা পজিশনেই কিন্তু ব্রোমিনগুলো ঢুকবে, মানে মেনলি আমি যেটা বলতে চাইছি এখানে যেটা হবে OH প্লাস আর এফেক্ট আছে, এটা সহজে বেরিয়ে যায়, এক্সেস ব্রোমিন দিয়ে ব্রোমিন ওয়াটার দিলে যেটা হয় আর কি, সেরকম জিনিস হবে, সালফার ট্রাইঅক্সাইডটা বেরিয়ে যায়, ফিনলের অর্থ এবং প্যারা পজিশনগুলোতে ব্রোমিন ঢুকে যাবে আর কি, 2,4,6 ট্রাইব্রোমোফেনল যেটা বলে সেটা উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে অপশন সি, অপশন ডি ভাবার কোনো নেই, কারণ এই সালফোনিল গ্রুপ সহজে বেরিয়ে চলে যায় সালফার ডাইঅক্সাইড হিসেবে। ঠিক আছে, তারপরে সে ফেনল হয়ে থাকে, ফেনলে এক্সেস ব্রোমিন দিলে, ব্রোমিন ওয়াটার দিলে যেটা হয় আর কি, মানে রিঅ্যাক্টিভ বলে সে অর্থ এবং প্যারা পজিশনগুলো অ্যাক্টিভ, সেইখানে সেই জন্য প্রবাবেল অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিনগুলো ঢুকে যাবে, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হবে, তার একটা হোয়াইট প্রেসিপিটেট পড়ে। আচ্ছা এরপরের কোশ্চেন, এটা WBJE এর কোশ্চেন, আগেরগুলো ছিল নিট অথবা জেই মেন্স এর কোশ্চেন, আর এটা হচ্ছে WBJE এর কোশ্চেন। দেখো রিয়াকশনটা দেখেই বুঝতে পারছো এটা পার্কিন রিয়াকশন। পার্কিন রিয়াকশনে কি হয় দেখো, আমরা জানি বেনজালডিহাইডের সাথে যদি আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম অ্যাসিটেট 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তাহলে পিএইচ সিএইচ, পিএইচ মানে বেনজিন ফিনাইল রিং, ঠিক আছে বেনজিন বলা হয়, ফিনাইল রিং
সিনামিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এইখানে যে জিনিসটা দিয়েছে মানে পারকিন রিয়াকশন, পারকিন রিয়াকশন, পারকিন রিয়াকশন, পারকিন রিয়াকশন, পারকিন রিয়াকশন, তাই না? এইবার এখানে দেখো জাস্ট এই যে CH3 এর পরিবর্তে দেওয়া হয়েছে CH3 CH2, মানে এই CH3টাকে আমরা যদি এইভাবে ভাবি, তাহলে এই হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে একটা কি করা হয়েছে, CH3 গ্রুপ দেওয়া হয়েছে, তাই না? তাহলে CH3টা হয়ে গেছে কিসে পরিণত, CH2 CH3, দেখো সেইটা এই যে এখানে, তাই তো? তাহলে প্রোডাক্টেও তাই কিন্তু ডিফারেন্স হবে, জাস্ট যেখানে মেনলি আমরা যদি এইটা ভাবি, এইখানে আমরা তো এইভাবে বলছিলাম প্রোডাক্টটা মনে রাখার জন্য, মনে রাখার জন্য আর কি, CO2H। তাহলে এইখানে একটা এক্সট্রা হাইড্রোজেনের পরিবর্তে যদি এখানে মিথাইল গ্রুপ থাকে, তাই তো? হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল গ্রুপ থাকে, তাহলে এইটা হাইড্রোজেনের পরিবর্তে কি হবে, একটা মিথাইল গ্রুপ হয়ে যাবে। তার মানে সেই জিনিসটা কি, সেই জিনিসটা PH CH ডাবল বন্ড C CH3 COOH। তাহলে এইটা দেখো কোথায় আসে, দেখো অপশন বি, অপশন বিতে কিন্তু এটা আসে। বুঝতে পারলে কি করে বললাম এটা? আমরা মনে রাখার সুবিধার্থে এইভাবে বলতে পারি অ্যাসিটিক অ্যাসিড আর বেঞ্জালডিহাইড, এখান থেকে জল বের করে দেওয়ার মতো করে এইভাবে ভাবতে পারি। তাহলে এইবার ওখানে দেখো ওইখানে জাস্ট ডিফারেন্সটা কি, ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপের পরিবর্তে। তাহলে মিথাইল গ্রুপটা মানে কি, ইথাইল গ্রুপটা মানে কি, এই যে হাইড্রোজেনটা CH3 গ্রুপ আছে, তাহলে সেই গেটআপে এঁকে দিলাম প্রোডাক্ট, তাহলে এটা প্রোডাক্ট এখানে, তাহলে এখানে কিন্তু অপশন বিটা কিন্তু আনসার হবে। WBJE-তে কিন্তু কোয়েশ্চেন খুব ট্রিকি পড়ে, মানে বেশ ভালো শক্ত পড়ে আর কি, একেবারে খারাপ না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলে কিন্তু সহজ ভাবার দরকার নেই, যথেষ্ট ভালো কোয়েশ্চেন। দেখো ওদের সাথেই কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়েছে আর কি, নিট বা জেইর সাথে। নিটে তো কোয়েশ্চেন সহজই পড়ে, জেই মেন্সেও মোটামুটি, কিন্তু অ্যাডভান্স একটু কঠিন পড়ে আর কি। দ্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অফ ভ্যান ডার ওয়ালস গ্যাস অ্যাট হাই প্রেশার, তাই তো? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি জানি আমরা, P প্লাস এন স্কোয়ার A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস NB, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, তাই তো? বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইকুয়ালস টু nRT, মানে P প্লাস এন স্কোয়ার A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস NB ইকুয়ালস টু nRT। তাহলে এবার n যদি 1 মোল হয়, তাহলে 1 মোল যদি বাস্তব গ্যাস হয়, 1 মোল বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, P A বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু RT। তাহলে ফর 1 মোল এই ইকুয়েশনটা দাঁড়ালো, তাই তো? এবার দেখো এখানে কি বলেছে, প্রেশারটা যদি হাই হয়, হাই প্রেশার, তাহলে হাই প্রেশার মানে পিটা যদি হাই হয়, তাহলে P প্লাস A বাই ভি স্কোয়ার, তাহলে P যদি বেশি হয় তাহলে A বাই ভি স্কোয়ার, এটা এমনি ক্ষুদ্র, তাহলে পরে ভি স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে, তাহলে P এইটা আমরা লিখতে পারি P প্রায়, তাহলে আমরা তারপরে অ্যাপ্রক্সিমেশনটা কাজে লাগিয়ে ওই P প্লাস A বাই ভি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি P, তাহলে P মাইনাস, যেহেতু পিটা হাই, পিটা অনেক হাই বলে আমরা এইটাকে ক্ষুদ্র বলিয়া বর্জনীয় করে দিলাম, অর্থাৎ P প্লাস একটা বিরাট হাই ভ্যালুর সাথে যদি একটা অল্প ভ্যালু যোগ করি, তাহলে প্রায় হাই ভ্যালুটা সমান ভ্যালু থাকে, কাছাকাছি ভ্যালু থাকে, সেই জন্য আমরা বলতে পারি P প্লাস A বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু প্রায় P। তাহলে এখান থেকে RT। এবার এখান থেকে আমরা বলতে পারি PV মাইনাস BP RT। তাহলে এখানে আমরা কি করব, উভয় দিকে RT দিয়ে ভাগ করব, তাহলে P বাই ভি, PV বাই RT মাইনাস BP বাই RT প্লাস RT বাই RT মানে কি 1, বুঝতে পারলে? তাহলে এই যে PV বাই RT, এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর 1 প্লাস BP বাই RT, তাহলে এই যে এটাই কি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর
1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে জেড ইকুয়ালস টু হয়ে গেল 1 প্লাস বিপি বাই আরটি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আনসার। তাহলে এখানে দেখো 1 প্লাস বিপি বাই আরটি কোথায় আছে, 1 প্লাস বিপি বাই আরটি দেখো অপশন বি তে আছে, পিভি বাই আরটি মানে বিপি বাই আরটি। ঠিক আছে, তাই তো আসলো, বিপি মানে পিভি বাই আরটি আর কি। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি তাহলে আমরা কনসেপ্ট দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনকে দেখলাম, কয়েকটা বাছাই করা কোয়েশ্চেন ছিল এখান থেকে আমার নিজস্ব চয়েসের। পরে আরেকদিন এরকম নিট জেই বা জেন পাসের কোয়েশ্চেন নিয়ে হাজির হব। আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা অবশ্যই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে দেখো, ভালো করে ভিডিওগুলো দেখো। আর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, কোনো রিকোয়ারমেন্ট থাকলেও বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সামনে উচ্চ মাধ্যমিক, আর যারা ড্রপার ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বেশি উপকার হবে এই জিনিসগুলো। যারা উচ্চ মাধ্যমিক তারা হয়তো এই মুহূর্তে এইগুলো দেখতে টাইম পাবে না, তারা পরে দেখবে পরীক্ষার পরে। কিন্তু যারা ড্রপার ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই দেখো, উপকার হবে আর কি। কনসেপচুয়ালি কিন্তু সলভ করার চেষ্টা করো কোয়েশ্চেন, মানে যারা নিট যেই জন্য খাটছো এই বছরের কিছুদিন পরেই পরীক্ষা আসে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো।